সুধীবৃন্দ, যেটা বলেছিলাম যে আলোচনার পাশাপাশি লেখকের কিছু গল্প আজকে এখানে মন্ত্রীদের বিভিন্ন ব্যক্তিত্বদের মুখ থেকে, আবৃত্তিকারদের কাছ থেকে আমরা শুনব। এখন প্রথমেই একটি গল্প, নারী কারে কয়। এক কঠিন প্রশ্ন, নারী কারে কয়। এর উত্তর আজও পর্যন্ত জানা হয়েছে কিনা জানি না। দেখা যাক মীর মঞ্জুরুর রহমান নারী কারে কয় নিয়ে কি নিয়ে আসছেন। লেখকের একটি রসাত্মক গল্প। আমি আমন্ত্রণ জানাচ্ছি মীর মঞ্জুরুর রহমানকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি নিরুভাইয়ের একটি রম্য রচনা থেকে পড়ছি, নারী কারে কয়। বাসায় ঢুকেই আমি একেবারে হতবাক। গুড লাক নাকি ব্যাড লাক। আমার সামনে দাঁড়িয়ে আছে দুই নারী, একজনের পরনে সেলোয়ার কামিজ, অন্যজন শাড়ি। একজন আমার স্ত্রী আমিনা, অন্যজনকে আমি একেবারেই জানি না। কে নারী পরনে যান নীলাম্বরী শাড়ি? প্রশ্ন ভরা চোখে তাকাই স্ত্রীর পানে, দেখলাম স্ত্রীর দু চোখ ভাসছে অশ্রু বানে। কাঁদছে কেন স্ত্রী আমার? ব্যাকুল হলাম কারণ জানার। বললাম আমি, কি হয়েছে, কাঁদছো কেন জান? কিসে এত দুঃখ তোমার, কিসে অভিমান? স্ত্রী আমার উঠলো চলে, গালি দিল যাতা বলে। এগিয়ে এসে কষে গালে মারলো একটা চড়। ক্ষোভ ঝাড়িয়ে উঠলো বলে, করবো না আর ঘর, আজকে থেকে করবে মনে আমি তোমার পর। তোমায় আমি ঘৃণা করব, ঘৃণা সারা জীবন ভয়। কি বাছাতা কাণ্ড ঘটলো, বধূ আমার এমন চটলো, মনের ভেতর দ্বিধা দ্বন্দ্ব, পেলাম নাকে নোংরা গন্ধ। নিজের মনকে প্রশ্ন করি, দীর্ঘশ্বাস ছাড়ি, শাড়ি পরা নারী করলো কিছু বাড়াবাড়ি। কে এলো এই নারী যার কারণে স্ত্রীর সাথে হবে ছাড়াছাড়ি? শাড়ি পরা নারী এবার আমার সামনে আসে, ভাবখানা তার এমন যেন কত ভালোবাসে। ভাবা বেগে কেঁদে বলে, শোনো প্রতিধন, তোমার জন্য কেঁদে আকুল আমার নারী মন। চলে এলে সেই যে তুমি, বুকটা হলো মরুভূমি। কেঁদে কেঁদে হলাম সারা, হলাম শেষে দিশে হারা। তোমার জন্য পাগল পারা, বলো নারীর কি বা আছে স্বামী ছাড়া? হেথায় খুঁজি কোথায় খুঁজি গোটা বাংলাদেশে, পাগলিনীর বেশে। চোখের পানি নাকের পানি রাতে দিনে মেশে, স্রোতের শ্যাওলার মতোই যেন বেড়াই আমি ভেসে। অবশেষে পেলাম তোমায় আমি, কি যে হয়েছি গো জানেন অন্তর্যামী। তাজ্জব কথা, এই নারী কি বলছে যাতা? নোংরা করছে জীবন পাতা, ঠিক আছে কি তাহার মাথা? চিনি না গো, জানি না গো, এ জন্মে দেখি না গো তারে। কোথাকার ভূত চাপলো এসে আমার হায় মাথার ঘাড়ে। সুন্দরী এ নারী, কেন লাগছো আমার পিছে? আমায় নিয়ে কেন এসব বলছো কথা মিছে? কড়া গলায় ধমকে উঠি, ধরবো চেপে তোমার টুটি। আমার ঘরে এসে আজই করছো কেন চাপাবাজি? তোমায় আমি চিনি না গো, কোথায় নিবাস, কোথায় থাকো? চাপার জোরে রাতকে তুমি করতে চাও ভোর, জুতা মেরে ভেঙে দেবো সব কটা দাঁত তোর। নারী এবার উঠলো খেপে, কথা বলেও মেপে মেপে, তুই তোকারি করো না কো, ভদ্র মানুষ ভদ্র থাকো। তুই তোকারি করলে বুঝি পেয়ে যাবে পার, খোদার কসম এক চিলতেও দেব না কো ছাড়। আদায় করব আমি আমার ন্যায্য অধিকার, প্রয়োজনে ভেঙে দেব তোমার মাথা ঘাড়। এমন শিক্ষা দেব তোমায়, পাবে না কো দি, বুঝবে মজা কেমন লাগে 14 লোহার শিখ। বিয়ে করে পালিয়ে গেছো, এসে দেখি সুখেই আছো। ঘর পালানো স্বামী তুমি, ছাড়বো কি আর কমে? সুখের মজা চুটিয়ে দেব দমে দমে। আমি যেন বলদ বনে যাই, সত্যি বলছি এমন নারী আগে দেখি নাই। বিয়ে তো ভাই দূরের কথা, ভাবলে ঘুরে যাচ্ছে মাথা। উল্টে দেখি জীবন খাতা, পাই না কোনো হাতা মাথা। এই বেটি কি বলছে যাতা, আজ গুলি সব ছাতু ছাতা। স্ত্রীর পানে তাকিয়ে বলি, শোনো গো বধূ, এই বেটিটা মিথ্যে যাচ্ছে গিয়ে তোমার অতি সহজ সরল পেয়ে। নোংরা পথে পেতে টাকা ঝাড়ছে বলি মিথ্যে ফাঁকা।
ভেঙে তুমি পড়ো না গো, বিশ্বাসটা অটুট রেখো। আমায় তুমি চেনো ভালো, নেই কো মনে আধার কালো, চরিত্র দোষ নেই কো কোনো, আমি তোমার সলিড স্বামী 100% যেন। এই যে এত জ্বালাও পোড়াও, গাধার মতো শুধুই ঘোরাও, উঠতে বসতে এত বকা, সব সয়ে যায় বলদ বোকা। মনের ভেতর ব্যথার থোকা, তাই বলে কি দেব ধোকা? তেমন মানুষ নই, মিথ্যে আমি বলছি না কো, শোনো বুধু কই। কি বললে? নোংরা কথা? আমি তোমায় বকি যাতা, আজ ফাটাবো তোমার মাথা। তুমি কি গো বলদ বোকা? তুমি চালাক চতুর অতি, সেজে থাকো বলদপতি। বিয়ে করো হালি হালি, মুখে আবার বড় গুলি। চোরের মায়ের বড় গলা, থেমে যাবে খেলে ডলা। নিমটি ইঁদুর, পাজির পাজি, আর করো না গলাবাজি। নিজের দোষটা ঢাকতে আজি করছো ভীষণ চাঁদাবাড়ি চাপাবাড়ি। হয়ে আছে কোমর ফাঁক, কাটা গেছে তোমার নাক। আমার সাথে প্রতারণা, খবর আছে আজি। খোদার কসম, ফ্রাই প্যানে করবো তোমায় ভারী। হাড় হাড়টি ভেঙে দেবো, চামড়া দিয়ে বানাবো ঢোল। দেখবো কত চাপার জোর, মুখে ফুটে কত বোল। শাড়ি পরা নারী এবার কঠিন কণ্ঠে বলল আমায়, করছো বাড়াবাড়ি, পালিয়ে তুমি আসো নাকি আমায় একলা ছাড়ি। আফসানাকে ভুলে গেলে এত সহজে? আমি একটা হাবাগুয়া সহজ সরল মেয়ে। পতিভক্তি বড় ধর্ম, পতি সেবাই আমার কর্ম। পতি আমার জীবন মরণ, পতিবিহীন কাঁদে আমার অবুঝ নারী মন। ওগো পতি ধন, আর বলো না মিথ্যে কথা, মনে যে পাই বড় ব্যথা। আমি দীর্ঘশ্বাস ছাড়ি, এছাড়া আর কি বা করতে পারি। স্ত্রী আমিনা চোখ ভরা জল নিয়ে বলল আমায়, তবে করেছিলে কেন বিয়ে? কেন তুমি করলে গো এমন ক্ষতি? লুটেছ সবকিছু, বাকি নেই এক রতি। শয়তান তুমি ধাড়ি, এসো একটা চড় মারি। ডান গালে দেখে একটা চড়, চোখের সামনে সর্ষে ফুল, আধার দেখি ঘর। আফসানাটাও এগিয়ে এলো, সে যেন মজা পেল। বাম গালটাও সেও মারল চড়। কঠিন ভাষায় বলল মুখে, হারামজাদা মর। বুঝুন তো ভাই অবস্থাটা। স্ত্রী এবার আনলো ঝাঁটা, কোমরেতে শাড়ি গুঁজে বলে, আফসানা আজ আমি তোর চোখ দুটো দেব কানা করে। উন্মুক্ত দুটি নারীর নির্যাতনের তোরে মান সম্ভ্রম সব হারিয়ে মাথা শুধু ঘোরে। বিশ্বাস করুন, যা বলছি সত্যি। আফসানাকে চিনি না এক রত্তি। দেখিনি যাকে এই জীবনে, করেছি তাকেই বিয়ে। কেমন খেলা শুরু হলো আমার জীবন নিয়ে। দেহে আমার দুই নাগিনী হিংস্র ছবল মারে, ফুলে ওঠা নাকের পাটা গরম হাওয়া ছাড়ছে। আফসানা কয়, নষ্ট পুরুষ, পাবি না কো হুঁশ। মেটাবো আজ মনের জ্বালা, পরাবো গলায় জুতার মালা। নারী জীবন নষ্ট করবি, একটা ছেলে আরেকটা ধরবি। খায়েশ তোর মিটিয়ে দেবো, ঘুষি মেরে নাক ফাটাবো। বুঝবি তবে নারীর জীবন নষ্ট করার ফল, মুখের ভেতর ঢেলে দেব গাভী ছাগির মল। নারী হৃদয় এত কঠিন হতে পারে ভাই, এর আগে একটি বারো স্বপ্নে ভাবি নাই। অনেক হলো, আর কত কি গুতো তো খেলাম শত। বললাম আমায় এবার ছাড়ো, হাতে শুধু বেরো না গো, গালি যতই ঝাড়ো। বউকে আমি বললাম কেঁদে, শোনো আমিনা, বিশ্বাস করো এই নারীকে আমি জানি না। বিয়ে তো হয় পরের কথা, দেখিনি কো হেথা হোতা। বেটি মিথ্যে বলছে দাদা, বিশ্বাস করো আমার কথা। আমার কথা স্ত্রী ওঠে চলে, কঠিন গলায় বলে, বাঁচতে চাইছো ছলে, পিসবো তোমার আটার কলে। আফসানাও জ্বলে ওঠে, বাঁকা হাসি খেলে ঠোঁটে। মুখে তো তাহার বুলি ছোটে, কগানটা দিয়েছি মোটে। ভোলা ভালা নারী ছিলাম, দেহ মনে শক্তি পেলাম। সন্ধ্যে ওড়ে চতুরি তোর, পাপ যত তোর মনের ভেতর, সবকিছু আজ করবো সাফা। বউকে ডাকবি বড় আপা। ছি, কি সব বলছে বাদে, মরে যাই গো আমি লাজে। পাপ নেই গো আমার মাঝে, মন নেই গো নোংরা কাজে। ধর্ম মানি সকাল সাজে, সুযোগ পেলে যাই না মাঝে। আমার কথা আফসানা কয়, যা বলছো তা সত্যি নয়। তোমার মতো মিথ্যেবাদী কটা আছে জগৎময়। পাজি পাজি ইবলিসের বাপ, তুমি একটা বিশ্ববাদী। তোমার শরীর শেয়াল খাবে, হবে খোদার গজব নাজিল। চক্ষু দুটো ঠুকরে খাবে চিল শকুনি মিলে। বড়ই কষ্ট দিয়েছে রে আমার নরম দিলে। ল্যাংড়া কুত্তাও মারবে লাঠি, পায়ের নিচে পিষবে হাতি। কি সব বাজে গালাগাল, আমি নোংরা পচা মাল।
আমিনা কয়, তেদর বাদর বদের বাপের বাপ, এই জীবনে পাবে না গো তুমি আমার মা। দুই নারীতে মিলে দিচ্ছে দাগা দিলে, শরীর ভাই গেলই পচে ওদের দুটো কিলে। বউয়ের চোখে তাকিয়ে আমার চমকে উঠে ফিরে, বাপ্পা চোখ দুটো ওর জ্বলছে কেমন, আগ্নেয়গিরি জলে যেমন। আমিনা কয়, আজই আমি চলে যাব বাপের বাড়ি। আমি কেঁদে বলি, থাকতে পারবে আমার ছাড়ি? গোসল যখন করবে তুমি কে ঢালবে পানি, 5 মাস কে খাটবে, কে টানবে ঘানি, পা দুটো কে টিপে দেবে, করবে কে গো বাতাস, মুখে তুলে খাইয়ে দেবে 12 মাস। আমার মতো বলদ স্বামী কোথায় তুমি পাবে, কার ঘাড়ি বা চেপে তুমি বাপের বাড়ি যাবে? আফসানা কয়, আমিনা রে কেন যাবে বাপের বাড়ি, এমন সাধের গৃহ ছাড়ি? তার চাইতে ওরা দুজন থাকবো মিলে মিশে, মিশেটাকে শিলপাটাতে মারবো পিষে পিষে। 5 মাস খাটবে বেটা, ফাঁকি দিলে জুটবে ঝাঁটা, কাঁচামরি ভেঙে ওটা চোখে দেব জলে। বুঝবি রে তুই বদের হাড্ডি, নারী কাকে বলে? আমার দিকে তাকিয়ে এবার আফসানা কয় হেসে, সোনার চান্দু পিতলা ঘুঘু গেছো তুমি ফেঁসে। স্বামী কেন হয় রে চাকর, বুঝবে এবার সেটা, পান্তি থেকে চুন খসলে করবে লাঠি পেটা। মুখের উপর বললে কথা ফুটিয়ে দেব পেট, সকাল সাঁঝে করবি সেলুট, থাকবে মাথা ভেঙে। হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি হবে রে তোর ড্রেস, চুল কামিয়ে মাথাটাকে করতে হবে ফ্রেশ। বেল মাথাতে মারবো চাটি, ঘোল ঢালবো বাটি বাটি, কাজকর্মে ফাঁকি দিলে বেল ফাটাবো দুজন মিলে। দুই নারী কি বলছে দাদা, ঠিক আছে তো ওদের মাথা, বনে গেছে ছাগল আমি, ভয়ে কাঁপি শুধুই ঘামি। কি দাগাবাজ নারী রে ভাই, দিলে একটু রহম নাই, হাতও চলে মুখও চলে, কিসব নোংরা কথা বলে। বাপের জন্মে এমন নারী দেখিনি রে ভাই, প্রভু তুমি রক্ষা করো, আমি মুক্তি চাই। কি করেছি পাপ রে ভাই, কি করেছি দোষ, দুই নাগিনী আমার সামনে করছে যে ফোঁস ফোঁস। আমি কি আর আছি পুরুষ, হারিয়েছি হুশ, যে নামে সেই যে জিনিস, ভয়ের চোটে টোটাল ফিনিশ। ফ্যান ভিজিয়ে ফেলবো নাকি, সেটাই শুধু আছে বাকি। আফসানা কয়, রান্নাঘরে যা, বানিয়ে নিয়ে আয় চা। আমিনা কয়, চায়ের সাথে আনবে কটা টোস্ট, কাল লাঞ্চে তৈরি করবে 2টি মুরগি রোস্ট। রাঁধবে পোলাও আর রেজালা, কাবাব থাকবে সাথে, দেখবো কত গুণ রয়েছে তোমার পুরুষ হাতে। কাপড় ধোবে, মাজবে বাসন, ঝাড় দেবে ঘর, মনে রাখবে কথা যেন হয় না কোনো অর্চর। ভাত রাখতে পারি না ভাই, পোলা রাখবো কি, এই জীবনে রেজালা কি আমি রেঁধেছি। কি বানাবো কাবাব আমি, কি বানাবো রোস্ট, আদেশ শুনে প্যান ভিজিয়ে ফেলেছি অলমোস্ট। কি ঘর আমি ঝাড়ু দেব, সে কি আমার কাজ, পুরুষ হয়ে এ কাজ করবে না কো লাজ। বাসন বাঁধবো বাসন কি, এই জীবনে বাসন কি আর আমি মেজেছি। কাপড় ধোয়ার কথা শুনে মরি আমি লাজে, ঘরের পুরুষ হয়ে কি ভাই কাপড় ধোয়া সাজে। আফসানা ফের ধমকে ওঠে, রান্নাঘরে যা, বানিয়ে নিয়ে আয় চা। অচেনা এক নারী আমায় তুই তোকারি করে, হঠাৎ করে ক্ষোভের আগুন আমার চোখে ঝরে। সেটা দেখে আফসানা কয়, গালিয়ে দেব চোখ, 1 মিনিটই হয়ে যাবি কানা আন্ধালো। হাতে দেব ফুটো থালা, হাতে দেব ঝোলা, নামিয়ে দেব পথে তোরে করে চ্যাঙ্গোলা। নাম হবে তোর আন্ধা ফকির, ভিক্ষা দেন গো মা করবি জিকির। আমরা দুজন তোকে দেখে বাজাবো রে তালি, আন্ধা কানা এসো বলে করবো গালাগালি। কি ভেবেছিস আমার জীবন নষ্ট করে থাকবি সুখে বাঁধন, সারা জীবন এক নারী নিবি শুধু আদর। নারে চান্দু না হচ্ছে না কো সেটি, আমি যে দারোগা বাপের বেটি। প্যাদানি তোরে এমন দেব, ভুলবি বাপের নাম, পার্সেল করে পাঠিয়ে দেব হাবিয়া জাহান্নাম। এত গালি সয় কিরে ভাই, ব্যথায় শরীর কাহিল, দুই নারীতে ছাড়লো আবার 2.5 ঘন্টা কি। আমি কি ভাই বেঁচে আছি, মনে প্রশ্ন জাগে। নিজের কাছে নিজেকে ভাই মরা মরা লাগে। কি করব আমি এখন, পাই না কোনো পথ, ঘর সংসার চুলায় গেল আধার ভবিষ্যৎ। দেহ মনের যন্ত্রণাতে ভেঙে গেল নীল, ঘুমের ভেতর দুঃস্বপ্নে কেটেছিল শীত। ঘুম টুটলেও কাটে না রে ভাই নির্যাতনের ভয়, স্বপ্ন হলেও বুঝেছিলি ভাই নারী কারে কয়। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মীর। এই যেন আপনার গল্পেই থাকে, আশা করি যেন আপনার বাস্তব জীবনে না হয়। সুধীবৃন্দু, লেখক গল্প লেখেন তার নিজের অনুভূতি দিয়ে, জীবনের চালচিত্র, জীবনের সুখ দুঃখগুলোকে নিয়েই লেখকের লেখা। এই লেখা পাঠক কিভাবে দেখছে, পাঠকের জীবনে কি প্রতিক্রিয়া হচ্ছে, এই দুয়ের সম্মিলন যদি হতে পারে সেখানে সার্থকতা। আজকে এখানে যে গল্পগুলি পড়া হচ্ছে এগুলি সবই আপনারা ইতিমধ্যে প্রশ্নটি দেখেছেন যে লেখকের মাহবুবুল হাসান নেহরুর লেখা গল্প। এবারে তার একটি ছোট্ট গল্প নিয়ে আসছেন মন্ট্রিয়েলের পরিচিত মুখ তাসলিমা তালুকদার। তাসলিমা তালুকদার একটি লাল শাড়ির জন্য গল্পটি নিয়ে এবারে মঞ্চে আসছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই প্রথমবারের মতো আমি আবৃত্তি করছি একটি লাল শাড়ির জন্য, মাহবুবুল হাসান নেহরু। গাউসিয়া মার্কেটের ফুটপাত, 1997 সালের আগস্ট মাসে এক সন্ধ্যা। সস্ত্রীক বাসা থেকে বেরিয়েছিলাম সংসারে টুকটাক জিনিস কিনবো। এটা ওটা কেনাকাটার পর স্ত্রী রুমকি বলল, কাজের মেয়েটার জন্য একজোড়া স্যান্ডেল কিনতে হবে। ওভার ব্রিজটার ঠিক নিচে স্যান্ডেলের দোকান। এই দোকান সেই দোকান ঘুরে রুমকি বেশ মনোযোগের সাথে কাজের মেয়ে আঁকিবার জন্য একজোড়া টেকসই স্যান্ডেল খোঁজ করছিল। আমি ওকে অনুসরণ করছিলাম। বইয়ের সাথে স্বামীদের মার্কেটে গেলে যা হয় আর কি। ঠিক এমনি সময় কানে ভেসে এলো হট্টগোল, চোর চোর, ধর ধর। এর কয়েক মিনিট পরে মেয়েলি কণ্ঠের সুতীব্র চিৎকার, মা গো, বাবা গো, মেরে ফেললো গো, ও ভাই গো, আমার আর মায়ের না গো ভাই, আপনাকেও পায়ে পড়ি। আমি লক্ষ্য করলাম আমার অবস্থান থেকে 10-15 হাত দূরে একটা জটলা তৈরি হয়ে গেছে এবং সেখান থেকে ভেসে আসছে নারী কণ্ঠে আর্তনাদ। আমি পা বাড়ালাম সেদিকে। রুমকি আমার হাত চেপে ধরলো, ওসবের মধ্যে যাওয়া দরকার নেই। আমি রুমকিকে আশ্বস্ত করলাম, একটু দেখে আসি, তুমি স্যান্ডেল দেখতে থাকো। রুমকির বারণ সত্ত্বেও আমি এগিয়ে গেলাম। আমি দর্শকের ভিড় ঠেলে যা দেখলাম তাতে আমার হৃদয়টা দুমড়ে মুচকে কোকিয়ে উঠল। অষ্টাদশের যুবতীকে পেটাচ্ছে জনা কয়েক মানুষ। অবশ্য ওদের মানুষ বলা ঠিক হবে না, জানোয়ার বললেও বোধ করি কম বলা হবে। মারের চোটে যুবতীর দেহ ফুটপাতের উপর নেতিয়ে পড়েছে, তবুও থেমে নেই অত্যাচার। মেটার পরিধানের পুরনো শাড়ি বা ব্লাউজ জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, গোটা কয়েক ক্ষতের সৃষ্টি হয়েছে এবং সেসব ক্ষত থেকে রক্ত ঝরছে। নাক গলিয়ে রক্ত মাটিতে গড়াচ্ছে। একটা তাগড়া জোয়ান হাতে রড, কয়েকজনের হাতে লাঠি, কিল ঘুষিওয়ালারা তো আছেই। একটা মোটাসোটা লোক মেটার চুলের মুঠি ধরে তীব্র ঝাঁটি দিয়ে নিজের হাতে ধরা একটা লাল শাড়ি সকলকে দেখে বলতে লাগ, এই দেখেন ভাই, এই শাড়িটাই চুরি করছিল। হারামজাদির সাহস কত, আমার দোকানের চুরি বলি। সে কষে একটা লাঠি হাগালো মেটার পাঁজরে। বাবা গো বলে ব্যথায় কোকিয়ে উঠলো বেটা। এরপরই একটা লাঠিওয়ালা কয়েক ঘা বসিয়ে দিল মেটার দেহে। আকাশে বাতাসে কাঁপিয়ে আত্মচিৎকার করে উঠল মেয়েটা। অনেক দর্শক জমে উঠেছে ইতিমধ্যে জীবন মঞ্চে ঘটমান এই হৃদয় বিদারক নাটককে ঘিরে। সকলেই যেন দৃশ্যটা বেশ উপভোগ করছে। যারা সহ্য করতে পারছে না তারা নীরবে স্থান ত্যাগ করছে। কেউ কেউ আবার অত্যাচারীদের সৎসাহে ইন্ধন যোগাচ্ছে। দেন ভাই, আরো কিছু দেন, অল্প মাইনে কামিব না। ঘটনাটা যেন কত হৃদয় বিদারক তা বলে বোঝানোর মতো না। মেয়েটার নাকে রক্তর গতি বেড়েছে। মেয়েটার কণ্ঠে আবার আকুতি ঝরে পড়ল, বিশ্বাস করেন আমি চোর না, আমার আর মায়ের না, আপনাকে পায়ে ধরে। ওর কাতর কণ্ঠের মিনতি শুনে বেশ বিগড়ে গেল। লাঠিধারী এক বীর পুরুষ, এত মাইর খাইয়াও হারামজাদি দেখে সোফা কমে না বলে সে লাঠিটা মেয়েটার মুখের ভিতর ঢুকিয়ে দিল। গোঙানির শব্দ বেরিয়ে এলো মেয়েটার মুখ থেকে।
বীর পুরুষ লোকটা লাঠিটার মুখ থেকে বের করে নিতে মেয়েটার একদলা রক্তের থুতু ফেললো, সঙ্গে একটা দাঁত। আর সহ্য করতে পারলাম না আমি। এমনি মেয়েদের গায়ে হাত তোলা আমি একেবারে সহ্য করতে পারি না। আর এ তো রীতিমতো দানবীয় অত্যাচার। আমি চিৎকার করে বললাম, আর কত মারবেন মেয়েটাকে? মরে যাবে তো, এবার ছেড়ে দিন। আমার কথা খেপে উঠলো তাগড়া রডওয়ালা, খেকিয়ে বলল, চুন্নিটা কি হয় আপনি, গিন্নি লাগে? হো হো করে হেসে উঠলো দর্শক কুল, যেন দারুণ মজা পেল। আমি দমে গেলাম। কে যেন একজন বলে উঠলো, চুন্নিটার লগে এমিয়ার মনে হয় কোনো কানেকশন আছে। আরো দু চারজন সমস্যা বলে উঠলো, বিচিত্র কি, হইবারও পারে। আর বাদ প্রতিবাদের কোনো সাহস আমার ভেতরে অবশিষ্ট রইল না। তার উপর সাথে আছে স্ত্রী। এ সময় ঘটলো এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা। কোথা থেকে একটা লোক নিয়ে এলো একটা কাঁচি, সেটা সে একজনের হাতে তুলে দিয়ে দাঁত কেলিয়ে বলল, দেন খাই হারামজাদির চুলগুলি কাটতে দেন। আমি শিউরে উঠলাম। মেয়েটা ডুকলে কেঁদে উঠলো। কাঁচিওয়ালার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আপনি আমার ধর্মের বাপ, আমার চুল কাটতেন না, কয়দিন বাদে আমার বিয়া। মেয়েটার কথা শুনে আমার হাসি রোল তুললো পাবলিক। একজন বলে উঠলো, ইস তবু আমার বিয়া, নিত্যদিনই তো তারা বিয়া করস। আবার হাসি রোল পড়লো। মেয়েটার করুণ কণ্ঠে বলল, আল্লাহর কসম ভাই গো, আমি মিশা কইতাছি না, আমার বিয়া ঠিক হইছে, আপনারা আমার চুল কাটতেন না গো ভাই। রাখ হারামজাদি, তোর বিয়া বলি কাঁচিওয়ালা খচাত করে মেয়েটার মাথার এক মুষ্টি চুল গোড়া থেকে কেটে তুলে দিল। আল্লাহ গো বলে মেয়েটা আত্মনাদ করে উঠল। পাষণ্ড আবার চালালো কাঁচি। মান সম্মান বলে তো বটেই, একই সাথে নিজে বিপদস্ত হওয়ার ভয়ে আমি আর মুখ খুলতে সাহসী হলাম না, সহ্য করতে পারলাম না। জটলা থেকে বেরিয়ে এলাম। এসে দেখি রুমকি স্যান্ডেল কিনে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তো আমাকে প্রশ্ন করলো, কি চুরি করেছে মেয়েটা? আমি উত্তরে শুধু বললাম, একটা লাল শাড়ি। শব্দ তিনটি উচ্চারণ করতে আমার অনেক কষ্ট হলো। এমনিতেই আমি অত্যন্ত নরম মনের মানুষ, তার উপর সদ্য দেখার এই বিভৎস ঘটনা, হৃদয় থেকে সে ব্যথা ঝরাতে আমার অনেক সময় লেগেছে। এরপর অনেক দিন আমার কানে বেজেছে মেয়েটির সেই উচ্চারণ, আল্লাহর কসম ভাই গো, আমি মিথ্যা করতেছি না, আমার বিয়া ঠিক হয়েছে। আজও আমার স্ত্রীর বিশ্বাস মেয়েটি সেদিন মিথ্যা বলেন। ধন্যবাদ। আমার মনে হয় যে বলার অপেক্ষা রাখে না যে লেখকের এই সুন্দর গল্পটি তসলিমার এভাবে পড়া নিশ্চয়ই পাঠক হৃদয় ছুঁয়ে গেছে। এ আমাদের জীবনেরই চালচিত্র। এ ধরনের অনেক ঘটনাই আমাদের বাংলাদেশে অহরহ ঘটে থাকে, আমরা অনেক সময় দেখেও চোখ ফিরিয়ে নেই। এবারে লেখকের আরেকটি গল্পটির ভিন্নতা বা বৈচিত্র্যতা হচ্ছে যে গল্পটি এর আগে ডক্টর আবেদ বাহার বলেছিলেন যে অফিস পাড়ার সুন্দরী। সেই অফিস পাড়ার সুন্দরীকে এখানে নিয়ে আসছেন এক দম্পতি, মিয়া মাহমুদ ও নিনা মাহমুদ। মিয়া মাহমুদ ও নিনা মাহমুদকে আমন্ত্রণ জানাচ্ছি অফিস পাড়ার সুন্দরী শোনানোর জন্য। ধন্যবাদ। মেয়েটি দেখতে এক কথায় চমৎকার। কিসের সাথে তুলনা করা যায়? হ্যাঁ, একটা সাদা গোলাপ, একটু লাল রং মেশানো, যাকে বলে একেবারে চোখ জোড়ানো রং। পিচ্ছিল ত্বক, এ যুগের মেয়েদের বড় আকাঙ্ক্ষা আর যত্নের জিনিস। চোখ পিছলে যায়, বেশ লম্বা, তরতরে গরম, প্রমিলার দেবীদের মতো শরীর, এক ফোঁটা মেদো নেই, সরু কোমল। পিছনটা বেশ বড়, তবে বেঢপ নয়, বলা যায় বেশ পুষ্ট। নজর আটকে যায় আঠার মতো।
লম্বা পায়ে পরে আছে স্কিন টাইট জিন্স, হাত জোড়া ধবধবে ফর্সা, সরু সুন্দর লম্বা নখ, চোখ আর কপাল অসম্ভব সুন্দর, আকর্ষণীয় কালো চোখের মণি, হাসি যেন সবসময় লেগে আছে দৃষ্টি যুগলে, লম্বাটি মুখ, গলার বিভাগ সামান্য দীর্ঘ, ধবধবে সাদা দাঁতের পাটি, পিঠ অবধি শ্যাম্পু করা খোলা চুল, ইন করে পরা ক্রিম কালারের শার্ট হালকা জিন্সের সাথে চমৎকার ম্যাচ করেছে। সরু কোমরটাকে বেঁধে রেখেছে কালো মোটা চামড়ার বেল্ট, চিকন কবজিতে সোনালী ব্রেসলেট, পায়ে লম্বা পেন্সিল শু, কাঁধে ভ্যানিটি ব্যাগ বেশ ছোট, চারকোনা বক্সের মুখ। সব মিলিয়ে মেয়েটিকে কিসের সাথে তুলনা করা যায়? হ্যাঁ, বিদ্যুতের ঝিলিক, চোখ ধাঁধিয়ে যায়, বুকের ভেতর শুরু হয় ঢেকির ধাপুর ধুপুর। আমাকে চিনতে পারলেন না? মধুর কণ্ঠ, অমন রূপের সাথে এমন মধুর কণ্ঠ ছাড়া মানাবেই বা কেন? বিধাতা তো সবই উজাড় করে দিয়েছেন, কণ্ঠটা এমন মাধুর্য করা না দিলে ওর প্রতি বড্ড অবিচার করা হতো। জোহান ফেলে আসা স্মৃতি হাতড়াতে থাকে, অতীতের ক্যানভাসে খুঁজতে থাকে এমন একটা মুখ, কিন্তু না, খুঁজে পায় না। মেয়েটি ওর মুখের দিকে তাকিয়ে আছে, মিটি মিটে হাসছে। জোহান বেশ অপ্রস্তুত হয়ে যায়। বসতে বলবেন না? জি বসুন। লজ্জা মেশানো কণ্ঠ জোহানের। মেয়েটি বসলো। ওর মুখোমুখি মরা দুপুর, নীরব অফিস, এখন লাঞ্চের সময়, লোকজন উপস্থিতি কম। জোহান অফিসেই লাঞ্চ করে, বাইরের খাবার সে খায় না। ড্রাইভার বাসা থেকে নিয়ে আসে, নাবিলা খুব সুন্দর রাখতে পারে, রান্নার পর নিজেই পরিপাটি করে টিফিন ক্যারিয়ারে সাজিয়ে পাঠিয়ে দেয়। কোনো কোনো দিন সে নিজেও আসে, সেদিন ওরা দুজনে একত্রে বসে খায়। একা একা খাওয়ার চাইতে নাবিলার সাথে খেয়ে অনেক বেশি তৃপ্তি পায় জোহান। নাবিলার পরিবেশনও চমৎকার, মমত্ব ভরা, পরম ভালোবাসায় সুতোয় বোনা। নাবিলা সবসময় কাচের চুড়ি পরে, লাল হলুদ আর নীল চুড়ি ওর পছন্দ। খাবার পরিবেশনের সময় ওর চুড়ির মিষ্টি রিনিঝিনি শব্দ দারুণ লাগে জোহানের। আজ নাবিলা আসেনি, খাবার পাঠিয়েছে। হাতের শেষ ফাইলটা দেখে খেতে বসবে মনস্থির করে ফেললো জোহান, কিন্তু ফাইলটা দেখা শেষ হতেই রুমের দরজায় টোকা পড়লো, আর প্রায় সাথে সাথেই সম্মতির অপেক্ষা না করে প্রবেশ করলো এই অনন্তি সুন্দরী মহিলা। আপনি কি কিছু ভাবছেন? জি না। কথাটা মুখে বললেও জোহানের মাথার ভেতর যেন ভাবনার ফ্যান বনবন করে ঘুরছে। সে মুখ ভাবটা আড়াল করতে পারলো না। আসলে এমন পরিস্থিতিতে সেটা আড়াল করা যায় না। লাঞ্চ করেছেন? না। চলুন না, কোথাও গিয়ে দুজনে মিলে লাঞ্চটা সেরে নেওয়া যাক। লাঞ্চও হবে, ছুটে গল্প করা যাবে। দুপুরের খাবারটা আমার স্ত্রী বাসা থেকে পাঠায়। আজও নিশ্চয়ই পাঠিয়েছে। হ্যাঁ। তাহলে আর দেরি করছেন কেন? শুরু করুন। জোহান একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়লো। একটি মেয়েকে সামনে বসিয়ে রেখে কি করে লাঞ্চ সারবে সে? নিজেকে নিজেই প্রশ্ন করে। ওর মনের অবস্থাটা আঁচ করতে পারে মেয়েটি। ঝকঝকে দাঁত বের করে এক মুখ হাসি উপহার দিয়ে বলে, এত ভাবাভাবে কি আছে? আমার সামনে এখন আপনি দুটো প্রস্তাব রাখতে পারেন। এক, আমাকে বলতে পারেন আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি লাঞ্চটা সেরে নিই। দুই, যা আছে আসুন না দুজনে ভাগাভাগি করে খেয়ে নিই। তবে তার আগে একটা কথা বলে দিই, ভাগাভাগি করে খেতে আমার কোনোই আপত্তি নেই, অবশ্য খিদেও পেয়েছে বেশ। কে এই মেয়ে? এত সহজ আর স্বাভাবিকভাবে কথা বলছে, মনে হয় অনেক দিনের চেনা, বহু বছরের জানাশোনা। ভাবি জোহান, ভদ্রতা বলে একটা কথা আছে। অনিচ্ছা সত্ত্বেও মেয়েটিকে বলল, তবে আসুন যা আছে ভাগাভাগি করে খেয়ে নিই। আগেই বলেছি পেটে বড্ড খিদে, আমার কোনো আপত্তি নেই। জোহান পিয়নো শামসুকে ডাকলো এবং খাবার দিতে দিতে বলল, সাথে দুটো প্লেটের কথা বলল। শামসু টেবিলের উপর টিফিন ক্যারিয়ার, প্লেট, গ্লাস, পানি রেখে গেল। এবার আপনি চুপচাপ বসে থাকুন, বাকি কাজটা মেয়েদের, আর সেটা আমাকেই করতে দিন। জোহানের মনটা বিদ্রোহ করে উঠলো, কিন্তু কিছু বলার আগেই টিফিন ক্যারিয়ার খুলে ফেললো মেয়েটি। গরুর মাংস ভুনা, ছোট মাছের চচ্চড়ি, ডাল আর বাসমতি চালের ভাত। ওয়াও, দারুণ খুশবু, মনে হচ্ছে চমৎকার রান্না। কে রাধে? আমার স্ত্রী। টোটালি হাউস ওয়াইফ? হ্যাঁ। তাই বলুন। মেয়েটা জোহানের পেটে ভাত তুলে দেয়, এরপর গরুর মাংস আর চচ্চড়ি। জোহানের মনের ভিতরে অসম্ভব খচখচ করছে। সে ভাবতেও পারছে না যে নিজের অফিস রুমে বসে একটা অপরিচিত মেয়ের সাথে লাঞ্চ করছে। শুধু তাই নয়, মেয়েটা ওকে পরিবেশন করে খাওয়াচ্ছে। বিয়ের পর থেকে যে দায়িত্ব পালন করে আসছে কেবলমাত্র ওর স্ত্রী নাবিলা।
হঠাৎ ওর মনে বিদ্যুৎ খেলে যায়, আচ্ছা নাবিলা যদি এখানে এসে পড়ে এবং এই দৃশ্য দেখে ফেলে। জোহান ভেতরে ভেতরে ভীষণ রকম চমকে ওঠে। ওর মনে হলো আচমকা হলে ঘটে যেতে পারে এক প্রলয়ঙ্করী ঘটনা, লন্ডভন্ড হয়ে যেতে পারে ওর সাজানো গোছানো সংসার নামে ছোট্ট জগৎটা। চমৎকার সে জগৎ, আসলে বিয়ে না করে জীবনকে পরিপূর্ণভাবে বোঝা যায় না। এই তো গত রাতেই সে নাবিলাকে বলেছে, সত্যি বলছি নাবিলা, তোমার সাথে ঘর বাঁধার পর আমার জীবনটাই পাল্টে গেছে। জোহান বেশ উপলব্ধি করে নাবিলার বুকের জমিনে শীতের নীল আকাশে উজ্জ্বল নির্মল রোদ্দুর, গভীর শান্তি আর অফুরন্ত সৌন্দর্য, স্নেহ মমতা ও ভালোবাসার স্বপ্নের সুতো দিয়ে বোনা আগাগোড়া ঠাস বুননি। নিন, শুরু করুন। জোহানকে খেতে শুরু করার আহ্বান জানিয়ে মেয়েটি এক গাল ভাত মুখে দিয়েই বলে উঠল, এক্সিলেন্ট, বলতেই হবে আপনার বউয়ের হাতে জাদু আছে। জোহান খেতে শুরু করলো বটে, তবে ভাত আর ওর গলা দিয়ে নামছে না। খাদ্যনালী যেন বুঝিয়াছে এক অপ্রত্যাশিত টর্নেডো আশঙ্কায়। বিবেকের দর্শন দ্বিধা সংকোচে একেবারে যেন কুকড়ে গেছে সে। কিন্তু মেয়েটি স্বাভাবিক, কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ। ভাবখানা এমন, ও যেন জোহানকে অনেক দিনের চেনা, অনেক বেশি আপন, একেবারে ঘরের মানুষ। এবার একটু ডাল দেই। আপনার বউ কিন্তু ডালটা চমৎকার রেখেছে। পাঁচফোড়ন দিয়ে রান্না করা ডাল আমার ভীষণ পছন্দ। মেয়েটা জোহানের পাতে ডাল ঢেলে দিল। আপনার বউটি বুঝি খুব সুন্দরী? হতেই হবে, এত যার গুণ সে সুন্দরী নামে পায় না। আচ্ছা, আপনাদের কি প্রেমের বিয়ে? মেয়েটার উদ্দেশ্য কি নিজে প্রশ্ন করে জোহান। অফিসের কোনো কাজে এসেছে বলে তো মনে হয় না। নানা প্রশ্ন, নানা সংশয় জোহানের মাথার ভিতর গুতগুতি করছে। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। জোহান জানে এটা নাবিলার ফোন। জানতে চাইবে, খেয়েছো? কেমন হয়েছে আজকে রান্নাটা? একা একা খেতে বুঝি খুব খারাপ লাগছে? এটা নাবিলার রুটিন মাফিক জিজ্ঞাসা, প্রতিদিনের প্রশ্ন, কোনোদিন এটা ভুল হয় না। আবার একবার বাজলো টেলিফোনটা। জোহান হাত বাড়ালো ফোনের দিকে, কিন্তু তার আগেই ছো মেরে রিসিভারটা তুলে নিয়ে গেল। খাওয়ার সময় আপনাকে টেলিফোন অ্যাটেন্ড করতে হবে না, আমি দেখছি কে ফোন করেছে। হ্যালো। কলজে শুকিয়ে গেল জোহানের। মাথার ভেতরে মগজ বলতে শুরু করলো। টেনশন ভাঙছে বুকের পাঁজরের হাড়। গরমের ছাদে যেমন ঝাপসা হয়ে যায় মনের আকাশ, তেমন যেন খোলা নীল। ঠিক যেন মূর্ছিত মানুষের খোলা চোখের মতো জোহানের চোখ দুটো স্থির টেলিফোনে আলাপ হতো মেয়েটির মুখের উপর। আপনি কে বলছেন? জি, উনি রুমে আছেন, খাচ্ছেন। আমি কে? জি, আমি জোহানের বান্ধবী বলছি। প্লিজ। আপনি কে বলছেন? ও ভাবি, আসসালামু আলাইকুম। জোহান হতভম্ব, কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না। কল প্লে কথা বলতে চলছে মেয়েটি। সবার আগে বলুন তো ভাবি, আপনি এত সুন্দর রাখতে পারেন কি করে? এখন আমি ও আপনার স্বামী একত্রে বসে আপনার হাতে রান্না খাচ্ছি। দারুণ, এক্সিলেন্ট। হ্যাঁ ভাবি, বিশ্বাস করুন, এক বর্ণ মিথ্যা বলছি না। আমি জোহানের ইউনিভার্সিটির লাইফের বান্ধবী। বলতে পারেন একসময় জোহানের হৃদয়ের রানী ছিলাম। ক্যাম্পাসে সারাক্ষণ ও আমার পিছনে ঘুরঘুর করতো। আনস্মার্ট, আনকালচার বলে আমি কি পাত্তাই দিতাম না। জোহান ঘামতে শুরু করেছে, ওর কণ্ঠনালী শুকিয়ে গেছে। হ্যাঁ, ওর সাথে এখনো আমার হটলাইন রয়েছে। আপনি বলুন, তা না হলে ওরই অফিসে এসে একসাথে বসে খাচ্ছি কেমন করে? কি বললেন? জোহান আমার সম্পর্কে আপনাকে কিছুই বলেনি? স্ট্রেঞ্জ। এবার মেয়েটি রহস্যময় হাসি হেসে জোহানের দিকে তাকিয়ে টেলিফোনটা মুখের কাছে নিয়ে বলল, এই জোহান, ফাজি, তুমি আমার সম্পর্কে তোমার বউয়ের কাছে দেখছি কিছুই বলনি। সে তো বলছে আমার নামই নাকি শোনেনি। বুঝলেন ভাবি, শালার পুরুষ মানুষের এই একটা দোষ, বউয়ের কাছে তথ্য গোপন করে। সে যাক ভাবি, এবার রাখি। খাওয়ার কথা একসাথে জমছে না। তার চাইতে জোহানের সাথে একদিন বাসায় গিয়ে আপনার সাথে টুটিয়ে আড্ডা মারবো। বাই। মেয়েটি রিসিভারটা বাড়িয়ে ধরে জোহানের দিকে। নিন, এবার আপনার পালা। আপনার মিসেস আপনার সাথে কথা বলবে। জোহান মেয়েটির হাত থেকে টেলিফোনটা নিল। হতভম্ব, বিমুখ, নির্বাক জোহান যেন কেঁদে ফেলবে। গলা খেলে কোনো শব্দ বেরোচ্ছে না। কি বলবে সে নাবিলাকে? মেয়েটাকে সে চেনে না। চেনা চেনা মনে হলেও তো সে হতে পারছে না। কোথায় তাকে প্রথমবার, কবে দেখেছে? নাবিলা কি ওর কথা বিশ্বাস করবে? মেয়েটি এতক্ষণ নাবিলার সাথে যেভাবে কথা বলেছে, তাতে ওর কথা নাবিলার বিশ্বাস না করাটাই স্বাভাবিক। তাছাড়া সে কিভাবে বা বলবে মেয়েটি ওর সাথে বসে খাচ্ছে না? জোহানের কণ্ঠ চির ধরে গেল। অপর দিকে হ্যালো হ্যালো বলে চিৎকার করে গলা ফাটিয়ে ফেলছে নাবিলা। এক সময় অপর প্রান্তে নাবিলাই রেখে দিল রিসিভারটা। জোহানের এখন মনে হচ্ছে ও আর নাবিলা দেব দেবীর মতো শরতের চোখ জোড়ানো কঙ্কনহীন নীলাকাশে একখণ্ড শুভ্র সাদা মেঘের উপর মালতী সুগন্ধি হাওয়ার হিল্লোদের যে সম্পর্ক রচনা করেছে,
সেখানে ধেয়ে আসছে পচা মজা স্বেচ্ছেতে বর্ষাকাল, টানা ঝমঝমে বর্ষণ, যেদিকে দেখা যায় ফ্যাকাশে রং। হৃদয়ে ভীষণ রকম মোচড় অনুভব করে সে। জোহান জানে এসব ব্যাপারে বড়ই স্পর্শকাতর মেয়ে নাবিলা। ফুলসজ্জা রাতেই ওকে বলে দিয়েছে, আর যাই করো আমার বাইরে কোনো মেয়ের উপর যেন চোখ ফেলো না। জোহানের মনে হলো সোনালী জমিন চিরে বেড়ানো দুটি শালিকের একটি উড়ে চলে যাচ্ছে আর আরেকটি গোবর ঠোকরাচ্ছে। আলো মরে যাচ্ছে, জীবনের উজ্জ্বল রোদ এখন যেন চলে যাওয়ার জন্য ব্যস্ত। বড় অভিমানী মেয়ে নাবিলা। জোহানের মনের ভিতর যখন চলছে আষাঢ়ি ভাঙন, তখনও সামনে বসা মেয়েটির কোনোই বিকার নেই। সে অবিল্লাক্রমে খাওয়া শেষ করলো, হাসি মুখে টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে হাত মুছতে মুছতে বলল, ভাবের সাথে একটু রসিকতা করলাম, কিছু মনে করবেন না, নিন ঝটপট খাওয়া শেষ করুন, টিফিন ক্যারিয়ার আর প্লেট দুটো ধুয়ে দিই। অফিসে এলে ওর সাথে খাওয়া শেষ করে এভাবেই কথা বলে নাবিলা। জোহান বলে, আরে রাখো তো, তোমার ওসব করতে হবে না, পিয়নকে ডাকছি, সব ধুয়ে দেবে। কিন্তু নাবিলা ওর কথায় কান না দিয়ে অফিস রুম সংলগ্ন বাথরুমে বেসিনে গিয়ে এত সবকিছু ধুয়ে আনবে। কি হলো? আরে বাবা, খাওয়া শেষ করুন। জোহানের ভেতরে রাগ, ক্ষোভ আর ঘৃণার তুফান, মুখে কোনো কথা নেই। খাওয়া শেষ না করে সে উঠে দাঁড়ালো, বেসিনে হাত ধুয়ে এসে নিজের চেয়ারে বসে আগুন ঝরা চোখ রাখলো মেয়েটির উপর। তারপর তপ্ত কণ্ঠনে বলল, আপনি একটা বাজে মেয়ে, নোংরা মেয়ে, অনেক ভদ্রতা দেখিয়েছি, আর নয়, আপনি এবার আসতে পারেন। মেয়েটি কোনো কথা না বলে এত থালাবাটি গুলো বেসিন থেকে ধুয়ে নিয়ে এলো। তারপর টিফিন ক্যারিয়ারটা গুছিয়ে দিয়ে বলল, ভদ্রতা বলে একটা কথা আছে না? তেতো কণ্ঠে জোহান বলল, আপনার আবার ভদ্রতা কেন আছে নাকি? মেয়েটি হাসলো, রহস্যময় সে হাসি, হাত দুটো মেলালো নমস্কারের ভঙ্গিতে, ঠোঁট ছোয়ালো তর্জনী জোড়া। অনেকটা সময় নষ্ট করলাম, এবার আমিই উঠবো। বদলে গেল মেয়েটার চেহারা, সুন্দরের বুকে জেগে উঠলো পাথরের রূপ, কঠিন হলো কণ্ঠ। দিন দেখি ঝটপট 10,000 টাকা, ঘড়ি, মোবাইল, চেঞ্জ হওয়া যা কিছু আছে, তা না হলে আরো কেলেঙ্কারি পারবে। ব্যাগে পিস্তল আছে, বাইরে সঙ্গে দাঁড়িয়ে আছে, ওই হাতে সময় কম। কি করবে জোহান? সংসারে তো কেলেঙ্কারি ঢুকেই গেছে, এবার ঢুকবে অফিসে। এই সুন্দরী মেয়েটা এখন অনেক কিছু করতে পারে, যা হতে পারে ওর জন্য মারাত্মক, অপরিণীয় ক্ষতিকর। তবে এখন করণীয় কি? বুকের ভিতর টেনশন উলঙ্গ নৃত্য, অসহ্য মনটা অনেকটা পথ ছুটে আকস্মিক থেমে পড়া কুকুরের মতো জিভ বের করে হাঁপাচ্ছে। বদ্ধ করটির ভেতর লু হাওয়া বইছে, ধুলো ধোয়া বাড়ছে চোখের সামনে। হৃদযন্ত্র নামের রক্ত পাম্পিং মেশিনটার কার্যক্রম দ্রুত থেকে দ্রুততর হচ্ছে, আওয়াজ ঠেকছে কানের পর্দায়। কি হলো? জলদি করুন। মেয়েটা সময় দিতে চাইছে না। জোহান নিজেকে বোঝায়, নিয়ে যাক টাকা পয়সা, জিনিসপত্র, কেলেঙ্কারি বাড়ানোর চেতে সবকিছু দিয়ে দেওয়াই ভালো। আর তাছাড়া মেয়েটার সাথে ভয়ঙ্কর সব ছিনতাই খুনিদের সম্পর্ক আছে। জীবনের নিরাপত্তার প্রশ্ন দিয়ে মুখ্য। জোহান মানিব্যাগ ছেড়ে 4,357 টাকা, সেই সঙ্গে হাতের দামি ঘড়ি, গলার 1.5 ভরি ওজনের চেইন আর মোবাইল সেটটি মেয়েটির হাতে সামনে দিয়ে বলল, আর কিছু নেই। চলবে। উঠে দাঁড়ালো সে, তারপর বেশ শান্ত কণ্ঠেই বলল, এখন এটা আমার নেশা বলতে পারেন, পেশাও বলতে পারেন। অভাবী ঘরের মেয়ে ছিলাম, অলসমুক্ত শরীর ছিল, সুন্দর মন ছিল। চাকরি দিয়ে অফিসের সুযোগ বুঝে দেহ ভোগ করলো এক অবস্থা সম্পন্ন নিকটাত্মীয়। ঘৃণা, ক্ষোভ ও রাগে অবলা নামের খোলস ছেড়ে বেরিয়ে এলাম। অফিস পাড়ার পুরুষদের ঘর ভাঙার প্রচেষ্টা আমার নেশায় পরিণত হলো। আর ছলে বলে কৌশলে অথবা ব্ল্যাকমেইল করে অর্থ উপার্জনকে বেছে নিলাম পেশা হিসাবে। এখন বেশ আছি। মনে অনেক প্রশ্ন, তাই না? আমি কেমন করে আপনাকে শিকার হিসেবে বেছে নিলাম? উত্তর খুব সোজা। বেশ কদিন ধরে আপনার A to Z খোঁজ খবর নিয়ে তবেই আজ এসেছি। আশা করি খুব শিগগিরই আপনার ঘরটাও ভাঙবে। আর ঘর না ভাঙলেও অশান্তির মশালটা নিশ্চয়ই জ্বালাতে পেরেছি। বাই। একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডে জোহানকে নিক্ষেপ করে পেন্সিল শুট টুকটাক শব্দ ধরে রুম থেকে বেরিয়ে গেল মেয়েটি। জোহান নির্বাক, নিথর। ধন্যবাদ। গল্পের টুইস্টের কথা বলছিলাম, এটা একদম এই যে টুইস্টটা। ধন্যবাদ নীনা মাহমুদ আপনাদেরকে। নীরুর এই সুন্দর গল্পটি পাঠক শ্রোতাদেরকে যে আপনারা পাঠকের মাঝে নিয়ে গেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। বাকি গল্পগুলির জন্য নিজের ঘরের ল্যাপটপ অথবা কম্পিউটার